একটি প্রত্যন্ত এলাকার একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছে একটি পুরনো জরাজীর্ণ বিল্ডিং। চারপাশে নিস্তব্ধ, চারদিকে এমন নীরবতা যেন বহুদিন ধরে সেখানে কোনো মানুষের আনাগোনা নেই। দূর থেকে দেখলেই মনে হয় জায়গাটার ভিতরেই লুকিয়ে আছে অশুভ কিছু। এই বিল্ডিং এর ভেতরে রয়েছে এমন কিছু রহস্য আর কিছু অদৃশ্য উপস্থিতি যাদের কাউকে খালি চোখে দেখা যায় না, কিন্তু তাদের অস্তিত্ব সবই অনুভব করে। হঠাৎ করেই সেখানে শুরু হয় একের পর এক ভয়ঙ্কর মৃত্যু। প্রথমে সবাই ভেবে নেয় এগুলো নিছক দুর্ঘটনা, কিন্তু সত্যিই কি তাই, নাকি এই মৃত্যুগুলোর আড়ালে লুকিয়ে আছে আরো গভীর, আরো অশুভ কোনো শক্তি? তো কেমন আছেন আমার প্রিয় দর্শকরা? আশা করি সবাই ভালো আছেন। চলুন শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। সময়টা ছিল 17 এপ্রিল 1955 সাল। একটি গাড়িতে করে দুজন পুলিশ অফিসার এক ব্যক্তিকে কোথায় নিয়ে যাচ্ছিল। লোকটির নাম বুদিম্যান। পেশায় ছিল একজন রিপোর্টার, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে নিজেও জানতো না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। পথে বারবার জিজ্ঞাসা করলেও পুলিশ অফিসাররা তাকে কিছুই জানায় না। কিছুক্ষণ গাড়ি চলার পর তাকে এক নির্জন জায়গায় নামিয়ে দিয়ে চলে যায়। গাড়ি থেকে নামতেই বুদ্ধিমান দেখতে পায় তার সবচেয়ে কাছের বন্ধু হিরোকে। পেশায় সে একজন কমান্ডার। হিরোর অনুমতিতে বুদ্ধিমানকে এখানে আনা হয়েছে, তবে কেন তাকে এই জায়গায় আনা হলো এই প্রশ্নের উত্তর জানতে চাইলে হিরো তাকে ভবনের ভিতরে নিয়ে যায়। বুদ্ধিমান যখন ঘরের ভিতরের একটি কক্ষে প্রবেশ করে তখন সেই মুহূর্তেই থমকে যায়। তার শরীর শিউরে ওঠে, কারণ ঘরের ভিতর অসংখ্য মৃতদেহ হাঁটু গেড়ে বসে আছে। মনে হচ্ছে যেন তারা কারো সামনে মাথা নত করে প্রার্থনা করছে। হিরো তখন জানায় সেদিন সকালে একজন নিরাপত্তা রক্ষী প্রথম এই ভয়াবহ দৃশ্যটি দেখে। ভয় পেয়ে সে চিৎকার করে ওঠে। তার সেই চিৎকার শুনে অন্যেরা দৌড়ে এসে যা দেখে তাতে সবাই স্তব্ধ হয়ে যায়। অবিশ্বাস্যভাবে সেই সিকিউরিটি গার্ডের চুল মুহূর্তের মধ্যে কালো থেকে একেবারে সাদা হয়ে যায়। বুদিমেন পুরো ঘটনাটা তার ক্যামেরায় ধারণ করে রাখে। এরপর সে বাইরে এসে সে হিরোকে অনুরোধ করে এই বিষয়টি নিয়ে যেন পূর্ণাঙ্গ তদন্ত করা হয়। বুদিম্যানের মতে এটা কোনো সাধারণ ঘটনা নয়, বরং কোনো সাইকোর কাজ বলেই মনে হচ্ছে। কিন্তু হিরো তখনই জানিয়ে দেয় এই মুহূর্তে তদন্ত করা একেবারেই সম্ভব নয়, কারণ ঠিক পরের দিনই দেশে একটি বড় সভার আয়োজন করা হয়েছে, যেখানে দেশের বহু গুরুত্বপূর্ণ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকবে। এই ভয়াবহ ঘটনার খবর যদি বাইরে ছড়িয়ে পড়ে তাহলে সেই সভা বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একথা শুনে বুদ্ধিমান প্রশ্ন করে, তাহলে আমাকে এখানে আনার কারণটাই বাকি। হিরু তখন বুদ্ধিমানকে জানায় সে চায় এই ঘটনাকে ভিত্তি করে একটি ম্যাগাজিন রিপোর্ট তৈরি করতে, কারণ এই ঘটনাটি মোটেও সাধারণ কিছু নয়। এরপর হিরু বুদ্ধিমানকে লাশগুলোর পায়ের ছাপ দেখায়। অবাক করার বিষয় হলো সেই পায়ের ছাপগুলি সরাসরি কবরের ভিতরে ঢুকে গেছে। হিরু বুঝিয়ে দেয় এই মৃতদেহগুলো কেউ এখানে এনে রাখেনি, বরং তারা নিজেরাই কবর থেকে বেরিয়ে এসেছে। ঠিক তখন আমরা ঘরের ভিতর দেয়ালে একটি নারীর ছবি দেখতে পাই। সেই ছবিটির সামনে সমস্ত মৃতদেহ হাঁটু গেড়ে বসে আছে, যেন তারা তাকে উপাসনা করছে। তবে এই নারী কে সেটা আমরা একটু পরেই জানতে পারব। এরপর গল্প এগিয়ে যায় কয়েক বছর পর, সাল 1984। এ সময় আমাদের পরিচয় হয় রিনি নামের এক তরুণীর সঙ্গে, যে কাজের খোঁজে একটি কারখানায় আসে। আশ্চর্যের বিষয় হলো, কারণ মালিক তাকে আগে থেকে চিনত। মালিক রিনিকে জানায় তার কলেজের পড়াশোনা এখনো শেষ হয়নি। এভাবে অল্প বয়সে শুধু কাজের পিছনে জীবন শেষ করে দেওয়া মোটেও ঠিক সিদ্ধান্ত নয়। কিন্তু রিনি জানায় তার পরিবারের অবস্থা খুব একটা ভালো নয়, আর এ কারণেই তাকে কাজ করতে হচ্ছে। রিনি আরো জানায় তার পরিবারের ছোট ছোট ভাই রয়েছে, তাদের ফেলে রেখে সে কোনোভাবেই শহরে গিয়ে পড়াশোনা শেষ করতে পারবে না। কিন্তু মালিক তাকে বোঝায় যদি সে কলেজ সম্পূর্ণ করতে পারে তাহলে ভবিষ্যতে একটি ভালো চাকরির সুযোগ সে পাবে। সেই চাকরির মাধ্যমে শুধু তার নয়, তার পুরো পরিবারের কষ্ট একদিন দূর হয়ে যাবে। এই কথা শুনে রিনি কিছুটা চিন্তিত হয়ে পড়ে এবং বলে, আমি সবকিছু ভেবে জানাবো। এরপর সে সেখান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাসে ওঠার ঠিক আগ মুহূর্তে শহর জুড়ে দুটি ভয়ঙ্কর খবরের ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। প্রথম খবরটি হলো দেশ জুড়ে খুব শীঘ্রই
মারাত্মক এক ঝড়ের প্রাদুর্ভাব ঘটতে পারে। আর দ্বিতীয় খবরটি আরো ভয়ঙ্কর। যার শরীরে ট্যাটু আঁকা, একে একে সেসব মানুষদের ধরে সে হত্যা করে চলেছে। এই দুটি বিষয় নিয়ে সবাইকে সতর্ক করা হচ্ছিল। কিন্তু রিনি এসব খবরকে তেমন গুরুত্ব না দিয়ে বাসে উঠে পড়ে। কিছুক্ষণ পর সে তার অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়। যে বিল্ডিংটিতে রিনি থাকতো তার আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। পুরো এলাকাটা যেন একেবারে নির্জন। বলা হয় এই ভবনের বাসিন্দারা সবাই দিনমজুর, দিন এনে দিন খায়। সে তার অ্যাপার্টমেন্টে ঢোকার সময় সে একজন আন্টি ও তার ছোট ছেলেকে দেখতে পায়। রিনি তাদের সাথে কথা বলতে চায়, কিন্তু আন্টি কথা বলতে পারে না। তাই রিনি তাদের সাথে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কথা বলতে শুরু করে। এরপরে আমরা পরিচিত হই বন্ডি, আরি এবং এন্ডির সাথে। তারা খেলতে খেলতে এক জায়গায় গিয়ে পৌঁছায়। সেখানে কবরের ফলকের মতো একটি অদ্ভুত জিনিস দেখতে পায়। বন্ডির মনে হয় হয়তো অনেক আগে এখানে কোনো কবরস্থান ছিল, কিন্তু যখন ফলকটি ভালোভাবে সেটি পরীক্ষা করে দেখে তখন সেখানে কোনো নাম, তারিখ বা লেখা কিছুই পাওয়া যায় না। কিন্তু এই রহস্যময় বিষয়টি নিয়ে অন্য বন্ধুরা হালকাভাবে নেয়, কিন্তু বন্ডির মনে অজানা এক ভয়ের ছায়া ধীরে ধীরে জমতে শুরু করে। বিষয়টাকে তেমন গুরুত্ব না দিয়ে বাকি দুই বন্ধু বন্ডিকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। আরির বাবা এসে আরিকে জোরে এক চড় মেরে মাটিতে ফেলে দেয়, কারণ আরি পরিবারের জন্য রান্না করতে ভুলে গিয়েছিল। আরির বাবা একজন ভীষণ রাগী ও অহংকারী মানুষ। সামান্য বিষয়ে তিনি এদিক থেকে সেদিক হলে পরিবারের সবাইকে মারধর করতে শুরু করেন। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে আরি বাধ্য হয়ে তার বাবার সাথে চলে যায়। এরপর আমাদের পরিচয় হয় টনি নামের একটি ছেলের সাথে। সে তারি নামের একটি মেয়েকে ভীষণ ভালোবাসে, কিন্তু তাকে সরাসরি কিছু বলতে পারে না। টনি তারির পিছনে পিছনে আসতে থাকে এবং নানা অজুহাতে তারির সাথে কথা বলতে থাকে। একটি নষ্ট রেডিও ধরিয়ে দিয়ে বলে এটাকে ঠিক করে আনতে। কিছুক্ষণ পর টনি তাদের রুমে চলে যায় এবং তারা তিন ভাই বোন একসাথে রুমে বসে খাওয়া দাওয়া ও গল্প করতে থাকে। ঠিক তখনই তাদের বাবা কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। তার হাতে থাকে একটি সুটকেস, যেটিকে সে খুব সাবধানে ঘরের ভিতরে এনে ডয়ারে লক করে রেখে দেয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তাদের বাবা আসলে যে কী কাজ করেন সেটা পরিবারের কেউ ঠিকভাবে জানে না। খাওয়া দাওয়ার সময় রিনি তার বাবাকে জানায় সে সবাইকে নিয়ে শহরে চলে যেতে চায়, কারণ সে তার পড়াশোনা শেষ করার জন্য শহরে একটি কলেজে ভর্তি হতে চায়, যাতে ঠিকভাবে পড়াশোনা কমপ্লিট করতে পারে। কিন্তু তার বাবা স্পষ্টভাবে বলে দেয় এই জায়গা চেয়ে তারা কোথাও যেতে পারবে না। তাছাড়া শহরে নতুন বাসা পাওয়া খুবই কঠিন। এই কারণেই রিনির বাবা রিনিকে একাই শহরে গিয়ে পড়াশোনা শেষ করার পরামর্শ দেয়। এই কথাবার্তার মাঝেই টেলিভিশন নিউজে জানানো হয় আগামী 16ই এপ্রিল জাকার্তায় প্রচণ্ড ঝড় ও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সবাইকে সাবধান থাকার অনুরোধ জানানো হয়। সেই রাতেই রিনি ময়লা ফেলতে ডাস্টবিনের কাছে গেলে হঠাৎ কিছু অদ্ভুত বিষয় তার চোখে পড়ে। সে দেখে অ্যাপার্টমেন্টের প্রায় সবাই অস্বাভাবিকভাবে আচরণ করতে শুরু করেছে। ময়লা ফেলে পিছনের দিকে তাকাতেই রিনি আতঙ্কিত হয়ে যায়। সে দেখে সবাই একসাথে ঘর থেকে বের হয়ে তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর তারা আবার ধীরে ধীরে নিজেদের রুমে ঢুকে পড়ে। ফেরার পথে রিনি লক্ষ্য করে সব কিছু যেন আবার স্বাভাবিক হয়ে গেছে। তবে এই ঘটনাটি তাকে ভিতর থেকে বেশ অস্থির করে তোলে। কিন্তু রিনি রুমে গিয়ে বিষয়টা কাউকে না জানিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ে। এর পরের দিন তাদের প্রতিবেশী ছেলে উইলসন ময়লা ফেলতে গেলে ডাস্টবিনের ভিতর থেকে সে তার মৃত বাবার চিৎকার শুনতে পায়। কণ্ঠস্বরটি করুণ সুরে বলছিল, এখানে খুব গরম, দয়া করে আমাকে এখান থেকে উদ্ধার করো। এই ভয়ঙ্কর শব্দ শুনে উইলসন আতঙ্কে ধীরে ধীরে পিছনে সরে যায়। ঠিক সেই মুহূর্তেই তার পিছন দিক থেকে আচমকা একটি অদ্ভুত অবয়ব দেখা দেয় এবং হঠাৎ করে ভয়ানক শব্দ করতে শুরু করে। ভয়ে জমে গিয়ে উইলসন দৌড়ে তাদের রুমে ঢুকে পড়ে। এদিকে রাত গভীর হলে রিনিটা সবাই ঘুমিয়ে পড়ে। টিভির ঝিরঝির আলোয় হঠাৎ আমরা দেখতে পাই একজন সাদা কাপড় পরা রহস্যময় নারীকে। এই নারীকে আমরা মুভির শুরুতেই লাশের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। পরের দিন আমরা আবার বুদিম্যানকে দেখতে পাই। সে তার কর্মস্থলে পৌঁছতে জানতে পারে তার বেস্ট ফ্রেন্ড হিরু তার জন্য একটি পার্সেল পাঠিয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো হিরু ইতিমধ্যে আত্মহত্যা করেছে। মৃত্যুর আগে এই অ্যাপার্টমেন্টের ঘটে যাওয়া সব অদ্ভুত ঘটনার তথ্য সে বুদিম্যানকে পাঠিয়ে দিয়েছে।
বুদিম্যান পার্সেলটি খুলতেই ভিতরে দেখতে পায় একটি পুরনো বিল্ডিংয়ের ছবি এবং তার সঙ্গে একটি ভয়ঙ্কর ধারালো অস্ত্র। সবচেয়ে অবাক করার বিষয় হলো ছবিতে যে বিল্ডিংটি দেখানো হচ্ছে সেটি আসলে রিনিদেরই বিল্ডিং। এটা দেখে বুদিম্যান নিশ্চিত হয়ে যায় ওই বিল্ডিংয়ে খুব শীঘ্রই ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। এদিকে বিল্ডিংয়ের ভিতরে অন্য একটি দৃশ্য আমরা দেখতে পাই। লিফটে ওঠার সময় এক মহিলার ব্যাগ থেকে কয়েকটি কয়েন নিচে পড়ে যায়। এই দৃশ্যটি দূর থেকে বিনা এবং তার বন্ধুর চোখে পড়ে। অন্যদিকে আরির বাবা হঠাৎ করেই আরির মায়ের উপর হাত তুলতে শুরু করে। আরি প্রতিবাদ করলে তার বাবা তার উপরে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। ভয়ে আর ক্ষোভে আরি ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। তার বাবা রাগে অন্ধ হয়ে তাকে মারার উদ্দেশ্যে লিফটে উঠে পড়ে। সেই লিফটের ভিতরে আমরা তারিকেও দেখতে পাই। একটি অচেনা ছেলে তারিকে অনুসরণ করছে। এই দৃশ্য দেখে তারই ভয় পেয়ে লিফট থেকে বের হয়ে টনির কাছে চলে যায়। এর ফলে টনির বাবাকে একাই লিফটে উঠতে হয়। এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে, সবাই কোনে একটা লিফটই ব্যবহার করছে, কারণ এই অ্যাপার্টমেন্ট অনেক পুরনো হওয়ায় এখানে মাত্র একটি লিফটই চালু রয়েছে। সেই লিফটটি তখন উপস্থিত ছিল উইসন এবং তার মা। কিন্তু লিফট চলতে চলতে হঠাৎ করে মাঝপথে সেটি নষ্ট হয়ে যায়। নিচতলা কয়েকজন মানুষ লিফটের অপেক্ষায় দাঁড়িয়ে থাকলে হঠাৎ করেই লিফটের দরজা খুলে যায় এবং নিচে থাকা মানুষরা চেক করে বুঝতে পারে লিফটটি মাঝপথে আটকে গিয়েছে। তারা আর কোনো ঝুঁকি না নিয়েই সবাই সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। কিন্তু সবাই চলে যাওয়ার পর বিনি এবং তার বন্ধুরা লিফটের ভিতরে পড়ে থাকা কয়েনগুলো তুলতে আবার লিফটের ভিতরে ঢুকে পড়ে। ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। লিফটটি হঠাৎ করে কেঁপে ওঠে এবং ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে। উইসন কোনোভাবে পরিস্থিতি বুঝে দ্রুত লিফট থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও তার মা এবং বাকিরা ভিতরেই আটকা পড়ে। লিফটটি যখন ক্রমে নিচের দিকে নামতে থাকে, বিনা এই দৃশ্য দেখে ভয় চিৎকার দিয়ে দৌড়ে বাইরে চলে আসে। বাইরে এসে সে আতঙ্কিত কণ্ঠে তার বন্ধুদের ডাকতে থাকে, কিন্তু তার বন্ধুরা তার কথায় কোনো সাড়া দেয় না। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। লিফটের ভিতর থেকে ভেসে আসা অসহায় চিৎকার, আর তারপর সব কিছু হঠাৎ করে নিস্তব্ধ হয়ে যায়। এক মুহূর্তেই ঘটে যায় এক ভয়ঙ্কর মৃত্যু। লিফটটি নিচের দিকে পড়ে যাওয়ায় লিফটের নিচে থাকা সেই বিনির বন্ধুরা সবাই মারা যায় এবং লিফটের ভিতরে থাকা সব লোকই মারা যায়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, এত বড় দুর্ঘটনার মাঝেও রিনির বাবা কিছুই হয় না, শুধু পায়ে সামান্য আঘাত ছাড়া সে পুরোপুরি সুস্থ থাকে। এই ঘটনায় প্রশ্ন তুলে দেয় সে কীভাবে বেঁচে গেল। এরপরের দৃশ্য আসে বুদিম্যান। রিনিদের অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য সে বাস স্টপে দাঁড়িয়ে থাকে, কিন্তু সেদিন খুবই বৃষ্টি ছিল। কিন্তু সেদিন বৃষ্টি এতটাই ভয়াবহ ছিল যে কোনো বাসই ওই দিকে যেতে রাজি হচ্ছিল না। ঠিক তখন তার পাশে এক অচেনা লোকের সঙ্গে তার পরিচয় হয়। লোকটি যখন জানতে পারে বুদিম্যান ওই বিল্ডিংয়ে যেতে চায়, সে তাকে সতর্ক করে বলে ওখানে জায়গাটার ঘটে গিয়েছে, লিফট পড়ে বহুত মানুষ মারা গিয়েছে। এই কথাগুলো বুদিম্যানকে আরও অস্বস্তিতে ফেলে দেয়। অন্যদিকে টনি তারই রেডিওটি ঠিক করে ফেলে। তার ঘরে বসে একা একা রেডিওটি শুনতে থাকে, কিন্তু হঠাৎ করেই রেডিও থেকে ভেসে আসে এক ভয়ঙ্কর কণ্ঠ, যেন তারই নিজেরই গলা। কণ্ঠটি কাঁপতে কাঁপতে বলে, দয়া করে আমাকে সাহায্য করো, আমি কবরের ভিতরে ভয়ঙ্কর কষ্টে আছি। এই কথা শুনতে পেয়ে তারই সঙ্গে সঙ্গে রেডিও বন্ধ করে দেয়। ঠিক তখনই আলমারির দিকে তাকিয়ে সে এমন কিছু দেখে যা তার রক্ত জমিয়ে দেয়। তারই এই দৃশ্য দেখে ভয় চিৎকার দিয়ে ওঠে। চিৎকার শুনে সঙ্গে সঙ্গে টনি সেখানে চলে আসে এবং তাকে শান্ত করে। তবে টনি কিন্তু তারই এই ঘটনাটি নিয়ে আর কিছু জানতে চায় না। সে শুধু রেডিওটা তার হাতে দিয়ে বলে, এটা এখনই ডাস্টবিনে ফেলে দাও। টনি তার কথা মতো রেডিওটি নিয়ে বিল্ডিংয়ের ডাস্টবিনে ফেলে দেয়। এরপর রিনি যায় উইসনের বাসায়। সেখানে গিয়ে দেখে উইসনের মায়ের মৃতদেহটি সে একাই পাহারা দিচ্ছে। রিনি উইসনের সাথে অনেক কথাবার্তা বলতে থাকে। কথাবার্তার এক পর্যায়ে রিনি উইসনের বাবার ব্যাপারে জানতে চায়। উইসন জানায় অনেক বছর আগে তাদের বাড়িতে ভয়াবহ আগুন লেগে গিয়েছিল। সেই আগুন থেকে সে আর তার মা বের হতে পারলেও তার বাবা বের হতে পারেনি। ফলস্বরূপ তার বাবা সেখানেই পুড়ে মারা যায়। এরপর থেকে উইসন এবং তার মা এই বিল্ডিংয়ে বসবাস করতে শুরু করেছে। এভাবেই পারিবারিক নানা বিষয় কথা বলতে বলতে সময় গড়িয়ে যায়। ঠিক তখনই বন্ডি কিছু খাবার নিয়ে উইসনের ঘরে আসে, কিন্তু হঠাৎ করেই চারপাশ অন্ধকার হয়ে যায়, লাইট চলে যায়। লাইট যাওয়ার সঙ্গে সঙ্গেই অন্ধকারের ভিতর থেকে এক
অজানা কণ্ঠ ভেসে আসে। লাইট যাওয়ার সঙ্গে সঙ্গে ভয়ে সবাই ম্যাচ জ্বালিয়ে চারপাশে দেখতে থাকে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে কাউকেই দেখা যায় না। এরপর রিনি মোমবাতি আনতে নিজের রুমে চলে যায়। রুমে ঢুকে সে তার বাবাকে ঘুমিয়ে থাকতে দেখে। ঠিক তখনই রিনি লুকিয়ে লুকিয়ে তার বাবার সেই রহস্যময় সুটকেসটি বের করার চেষ্টা করে, কিন্তু তখন রিনি ব্যর্থ হয়। তার বাবা ঘুম থেকে উঠে যায়। কারণ একটাই, সে জানতে চায় এর ভিতরে এমন কি আছে যেটা তার বাবা সবসময় এত যত্ন করে লুকিয়ে রাখে। কিন্তু ডয়ার খুলতেই হঠাৎ তার বাবা ঘুম থেকে জেগে ওঠে। ফলে রিনি আর সুটকেসটি পরীক্ষা করতে পারে না। অন্যদিকে আমরা দেখি টনি একলা হাঁটতে হাঁটতে তার ওস্তাদের সাথে দেখা হয়, যিনি এই বিল্ডিংয়ের দেখাশোনা করেন। ওস্তাদ টনিকে বলেন মৃতদেহের পরীক্ষা করতে তার একটু সাহায্যের দরকার। টনি ওস্তাদের কথায় রাজি হয়ে যায়। টনি কয়েকটি লাশ চেক করতে সাহায্য করে। কিছুক্ষণ পর হঠাৎ ওস্তাদ অসুস্থতার অনুভব করলে তিনি টনিকে নিচের ফ্লোরে কয়েকটি লাশ পরীক্ষা করতে বলেন। এতে টনি ভয় পেয়ে যায়। তখন ওস্তাদ তাকে শান্ত করে বলেন, ভয় পাওয়ার কিছু নেই, আমাদের উচিত শুধু আল্লাহকে ভয় করা। মৃত মানুষ কখনো জীবিতদের ক্ষতি করতে পারে না। এদিকে বন্ডি এবং তার দুই বন্ধুর লক্ষ্য করে পুরো অ্যাপার্টমেন্টের প্রায় সব মানুষ এক রাতের মধ্যেই উধাও হয়ে গেছে। এই ঘটনায় তারা তিনজন ভীষণ অবাক হয়ে যায়। আর কয়েকটি রুম চেক করতে গিয়ে তারা দেখে বিল্ডিংয়ে ম্যানেজারের ঘরটি খোলা। কৌতূহলবশত তারা তিনজন ওই ঘরের ভিতরে ঢুকে পড়ে। রুমের চারপাশে ভালো করে দেখতেই দেয়ালে ঝোলানো কয়েকটি পুরনো ছবি তাদের চোখে পড়ে। ছবিগুলোতে দেখা যায় তারা যে বিল্ডিংয়ে থাকছে এটা একসময় কবরস্থান ছিল। আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হলো প্রতিটি ছবির নিচে লেখা আছে 17ই এপ্রিল, তবে সালগুলো এক একটি আলাদা। গণনা করে তারা বুঝতে পারে প্রতি 29 বছর পর পর এই বিল্ডিংয়ে ভয়াবহ কিছু ঘটে। আর আজ সেই 29 বছর পূর্ণ হতে চলেছে। তখনই তারা বুঝে যায় আজকের রাতটাই হতে চলেছে সবচেয়ে ভয়ঙ্কর রাত। রাত 12টার পর থেকেই এই অ্যাপার্টমেন্টে যেন অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। টনি একটি রুমে ঢুকে লাশগুলো পরীক্ষা করতে গেলে দেখে একটি লাশের ঠিক উপর থেকে সিলিং বেদ করে বৃষ্টির পানি টপ টপ করে পড়ছে। সেই লাশটিকে একটু সরাতে গেলেই হঠাৎ করে হাতের ম্যাচলাইটটি নিভে যায়। আবার আলো জ্বালাতেই ভয়ঙ্কর দৃশ্যে সব লাশ একসাথে তার দিকে তাকিয়ে আছে। ভয়ে টনি আঁতকে ওঠে। টনির সঙ্গে সঙ্গে রুম থেকে বাইরে চলে আসে। ঠিক তখনই ডোনার নামের এক ছেলে তার সামনে এসে দাঁড়ায় এবং টনিকে তার ঘরে নিয়ে যায়। কারণ ডোনারের মা নাকি একটি সোনালি চামচ দেয়ালে আঁকা অদ্ভুত এক ছবির কথা বলেই হঠাৎ করে সে অন্য রুমে ঢুকে পড়েছে। টনি সেই ঘরে ঢুকতেই একটি পুরনো ফটো অ্যালবাম চোখে পড়ে। অ্যালবাম খুলে সে দেখে একজন মহিলা, যার মুখ একেবারে তার মায়ের মতো। ছবিটির নিচে নাম লেখা রামিনো। এই নাম দেখেই টনি ভয়ে কেঁপে ওঠে। হাত থেকে অ্যালবামটি পড়ে যায়। অন্যদিকে তারির ঘরে তারই কাজে ব্যস্ত ছিল। ঠিক তখনই বজ্রপাতের আলোয় সে ঘরের ভিতর একটি অশুভ উপস্থিতি টের পায়, কিন্তু পিছনে তাকাতেই কাউকে দেখতে পায় না। ঠিক তখনই ওস্তাদ সেখানে উপস্থিত হয়। সব কথা শোনার পরে ওস্তাদ তাকে বলেন, অজু করে নামাজ পড়ো, আল্লাহর ইবাদত করলে কোনো শয়তান তোমার ক্ষতি করতে পারবে না। ওস্তাদের কথা শুনে সে অজু করে নামাজ পড়তে বসে, কিন্তু নামাজ চলাকালীন সময় অশুভ আত্মারা চারদিক থেকে তারিকে ডাকতে শুরু করে। ভয়ে সে নামাজ শেষ না করেই সেখান থেকে পালিয়ে যায়। বাইরে বের হতে তার টনির সাথে আবার দেখা হয়। এদিকে আমরা বিনিকে দেখতে পাই তার ঘরের ভিতরে লাইট জ্বালাতে গিয়ে বাইরে থেকে ফিসফিস শব্দ শুনতে পায়। হারিকেনে হাতে নিয়ে সে বাইরে বের হতেই দেখে এক ভয়ঙ্কর সত্য। তার সামনে দাঁড়িয়ে আছে তার মৃত বন্ধুরা। সেই বন্ধুরা বিনিকে ডাকছে। সে ধীরে ধীরে তার বন্ধুদের দিকে এগিয়ে যায়। তার বন্ধুদের দেখে সে ভয় পেয়ে সে আবার নিজের ঘরের দিকে ফিরে যেতেই সে দেখে তার দরজাটি লক হয়ে গেছে। ঠিক তখনই সে দূর থেকে সে কারো আওয়াজ শুনতে পায়। কণ্ঠটা একেবারে তার মায়ের মতো। বিনি সেই আওয়াজের পিছু নিতে নিতে বুঝতে পারে শব্দটা আসছে লিফটের ভিতর থেকে। সে লিফটের ভিতরে ঢুকতেই আচমকা লিফটের দরজা বন্ধ হয়ে যায়। আলো জ্বালাতেই সে দেখে তার মৃত বন্ধুরা লিফটের ভিতরে দাঁড়িয়ে আছে, কিন্তু মুহূর্তের মধ্যেই তারা সবাই উধাও হয়ে যায়। উপরে তাকিয়ে সে দেখে নিজেকে শূন্যের মধ্যে দাঁড়িয়ে থাকতে, আর ঠিক তখনই সে নিচে পড়ে গিয়ে মারা যায়। অন্যদিকে রিনি গোপনে তার বাবার সেই সুটকেসটি বের করে আনে। পথে তার দেখা হয়
টনি এবং অন্যদের সাথে। সবাই মিলে ডোনারের বাসায় গিয়ে জড়ো হয়। সুটকেস খুলতেই ভয়ঙ্কর সত্য সামনে আসে। ভিতরে রাখা আছে অসংখ্য মানুষের কাটা আঙ্গুল। এতেই পরিষ্কার হয়ে যায় নিউজে যে সাইকো কিলারের কথা বলা হচ্ছিল সে আর কেউ নয়, রিনির বাবা নিজেই। এ কারণে সে সুটকেসটা সবসময় তালা বন্ধ করে রাখত। কিন্তু কেন সে এমন করত এর আসল কারণ আমরা খুব শীঘ্রই জানতে পারব। সবাই এই কাটা আঙ্গুলের দৃশ্য দেখে ভয়ে পালাতে শুরু করে। ঠিক তখনই রিনি লক্ষ্য করে তার ভাই বোনদের একজন তাদের সাথে নেই। তাই রিনি, টনি আর উইসন তাকে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর একটি রুমে তারা বিনির নিথর দেহে পড়ে থাকতে দেখে। তারা বিষয়টা বুঝতে না পারে পিছু পিছু অন্য একটি রুমে যায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। ঠিক তখনই অন্য একটি রুম থেকে এক ভয়ঙ্কর গান বাজতে শুরু করে। টনি দরজা খুলতেই সে দেখে আরও ভয়াবহ দৃশ্য। বিনির মাকে কেউ গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেছে। এই দৃশ্য দেখে তিনজনই ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে বন্ডি ও তার বন্ধুরা পুরো অ্যাপার্টমেন্টে খুঁজে দেখে কোথাও আর কোনো মানুষ জীবিত নেই। তারা আশপাশটা ভালো করে চেক করে তারা দেখে এখানে আর কোনো মানুষ জীবিত আছে কি না। ঠিক তখনই বন্ডি এক রুমের ভিতরে ঢুকতেই দেখতে পায় তার ছোট ভাইকে, যে ভাই অনেক আগেই মারা গিয়েছিল। এই দৃশ্য দেখে তিনজনই ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। ঠিক সেই সময় রিনি এসে পৌঁছায়। রিনি ঘরের ভিতরে ঢুকেই চেক করতে সে তার মৃত ভাইকে দেখে ভয়ে চমকে যায়। কিন্তু তারপর রিনি সিদ্ধান্ত নেয় সে তার ভাইকে এভাবে এখানে ফেলে রেখে যেতে পারবে না। তাই সে নিজের ভাইকে সেখান থেকে উদ্ধার করে সবাই মিলে পালাতে শুরু করে। ঠিক তখনই ঘড়িতে 12টা বাজার আগেই দেখা যায় অ্যাপার্টমেন্টের সমস্ত মৃত লাশ এক এক করে জেগে উঠেছে। মানে 17 এপ্রিলের ভয়ঙ্কর রাত শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে তারি আর ডোনা দল থেকে আলাদা হয়ে নিচের ফ্লোরে চলে আসে। সেখানে এসে তারা দেখে বৃষ্টির পানিতে পুরো জায়গাটা ডুবে গেছে। ঠিক তখনই তারির চোখে পড়ে পানির মধ্যে পড়ে থাকা একটি ইলেকট্রিক তার। বিপদ বুঝে তারা সিদ্ধান্ত নেয় সে রিনিদের কাছে ফিরে যাবে। কিন্তু ডোনা তারির পিছু নিতেই হঠাৎ করে সে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রামিনোকে, যাকে টনি আগে সেই ফটো অ্যালবামে দেখেছিল। ডোনা রামিনোকে ধরতে যেতেই মুহূর্তের মধ্যে সে উধাও হয়ে যায়। ডোনা যখন পানিতে হাত দেয় ঠিক তখনই সে অনুভব করে কেউ যেন পিছন থেকে ধীরে ধীরে তাকে টেনে ধরেছে। ঠিক তখনই সে রামিনোকে ভয়ঙ্কর চেহারায় দেখতে পায়। ভয়ে তার পা পিছলে যায় এবং সে পেছনের দিকে পড়ে যায়। দুর্ভাগ্যজনকভাবে পেছনে রাখা একটি ধারালো অস্ত্র সোজা তার গলায় ঢুকে যায়, আর সেখানেই সে মৃত্যুবরণ করে। অন্যদিকে রিনিকে খুঁজতে উপরের দিকে যাওয়ার সময় তারই রামিনোকে দেখতে পায়। ভয় সে দৌড়ে পালাতে শুরু করলে হঠাৎ করেই ওস্তাদের মুখোমুখি হয়। সে দ্রুত ওস্তাদকে সব কিছু জানায়। ওস্তাদ বিষয়টা যাচাই করতে সামনে এগিয়ে যায়, কিন্তু তিনি আর ফিরে আসে না। কোনো সারা শব্দ পাওয়া যায় না। কিছুটা সামনে এগিয়ে তাকাতেই সে দেখতে পায় রামিনো খুব নিষ্ঠুরভাবে ওস্তাদকে হত্যা করেছে। এই দৃশ্য দেখে প্রাণপণে দৌড়ে একটি ডাস্টবিনের ভিতরে তাড়িয়ে লুকিয়ে পড়ে। ঠিক তখনই হঠাৎ করে সে নিজের থেকে একটি পরিচিত শব্দ শুনতে পায়, যে শব্দটি সে রেডিওতে শুনতে পেয়েছিল। ভয়ে ভয়ে তারই উপরে তাকাতেই সে দেখে একটি মৃত লাশের মুখের ভিতর থেকে একটি বিকৃত শিশুর অবয়ব ধীরে ধীরে বেরিয়ে আসছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। তার পা পিছলে যায় এবং সে নিচের দিকে গড়িয়ে পড়তে শুরু করে এবং শরীর অস্বাভাবিকভাবে বেঁকে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। অন্যদিকে বাকি সবাই পালাতে শুরু করলে হঠাৎ করেই রিনির বাবা এসে তাদের পথ আটকে দেয়। আর এখানেই ধীরে ধীরে মুভির আসল ভয়ঙ্কর রহস্য প্রকাশ পেতে শুরু করে। আসলে একসময় রিনির পরিবার ছিল অত্যন্ত ধনী, কিন্তু আরও বড়লোক হওয়ার লোভে রিনির বাবা শয়তানের সাথে এক ভয়ঙ্কর চুক্তি করে। এই চুক্তির অংশ হিসেবে সে রিনির মাকে শয়তানের কাছে উৎসর্গ করে দেয়। শয়তানের কাছে রিনির বাবা আরও চুক্তি করে যে তাদের শেষ সন্তানকেও একদিন শয়তানের কাছে উৎসর্গ করে দেবে। এ কারণেই রিনির ছোট ভাইকে তারা এতদিন খুঁজে পায়নি। এই সত্য প্রকাশ হয়ে যাওয়ার পর সবার মধ্যে ঝগড়া শুরু হয়। রিনির বাবা তার ছোট ছেলে ইয়ানকে দেখেই তাকে মেরে ফেলতে উদ্যত হয়। ঠিক তখনই রিনি তাকে আটকে দেয়, যার ফলে তার হাত থেকে হারিকেনটি মাটিতে পড়ে যায়। একই সঙ্গে সব মৃত লাশ তাদের সবাইকে ভয় দেখাতে শুরু করে। ভয়ে সবাই এদিক ওদিক ছুটোছুটি করতে থাকে।
ঠিক সেই সময় হঠাৎ করে কেউ একজন রিনির মাথায় আঘাত করে এবং সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে পেলে রিনি তার সামনে তার ছোট ভাই ইয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে, আর সে ইশারার মাধ্যমে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আত্মাদের নিয়ন্ত্রণ করছিল। রিনির ভাই ইয়ান কথা বলতে পারতো না, এ কারণে সে সবার সঙ্গে সাইন ল্যাঙ্গুয়েজে যোগাযোগ করত। ঠিক তখনই ইয়ান রিনিকে একটি পাতা খাইয়ে দেয়। পাতা খাওয়ার সঙ্গে সঙ্গেই রিনি যেন এক অদ্ভুত জগতে চলে যায়। সেখানে সে প্রচুর টাকার মালিক, কিন্তু কিছুক্ষণের মধ্যেই রিনি বুঝতে পারে এই সব কিছু আসলে তার হ্যালুসিনেশন। সে নিজেকে সচেতন করার চেষ্টা করতেই ভয়ঙ্কর এক বাস্তব দৃশ্য তার সামনে ভেসে ওঠে। সে দেখে তার বাবাকে 4টি ঘোড়ার সঙ্গে বেঁধে নিষ্ঠুরভাবে শরীর থেকে হাত পা আলাদা করে দেওয়া হয়েছে। একইভাবে তার ভাইকে হত্যা করতে উদ্যত হয় তারা। ঠিক সেই মুহূর্তেই বুদিমের সেখানে এসে তাকে বাঁচিয়ে ফেলে। সে মাটিতে কিছু বিশেষ বস্তু ছড়িয়ে দিতেই সব মৃতলাশ আর সামনে এগোতে পারে না। এদিকে রামিনু যখন বুদ্ধিম্যানের উপর আক্রমণ করতে যায়, ঠিক সেই সময় বুদ্ধিম্যান একটি 5 কোনা অস্ত্র বের করে। এই অস্ত্র দেখা মাত্রই রামিনু ভয় পেয়ে পিছিয়ে যেতে বাধ্য হয়। মনে হয় এই অস্ত্রের সামনে তার কোনো শক্তি কাজ করে না। এই সুযোগে তারা সবাই দ্রুত পালিয়ে একটি নৌকায় ওঠে এবং সেখান থেকে চলে যায়। তারা বেঁচে ফিরতে পারলেও একটা বিষয় স্পষ্ট, রামিনও এখনও মরেনি। হয়তোবা ভবিষ্যতে এই গল্পের পরবর্তী অধ্যায়ে আমরা তাকে দেখতে পাব। মুভির একদম শেষ দৃশ্যে আমরা একটি দম্পতিকে সেই অ্যাপার্টমেন্টের ভিতরে দেখতে পাই, কিন্তু অবাক করা বিষয় হলো এই লোকটিকে আমরা আগে বাস স্টপে বুদ্ধিম্যানের সঙ্গে দেখেছিলাম। তাদের কথাবার্তা শুনে বোঝা যায় তারা বহু বছর ধরে এভাবেই বেঁচে আছে। এর মানে দাঁড়ায় তারা আদৌ কি মানুষ নয়? আর এভাবেই শেষ হয় আজকের মুভির সম্পূর্ণ এক্সপ্লেনেশন।